একবার ভাবুন তো, একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে তার নিজের শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেফতার বিশ্ব রাজনীতিতে ঠিক এই প্রশ্নটিই তুলেছে। চলুন আজ এই ঘটনার গভীরে যাওয়া যাক। ৩রা জানুয়ারি ২০২৬, সেই রাতে বিশ্ব এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিল। মানে চোখের পলকে একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে গ্রেফতার করা হলো, এমন এক অতর্কিত অভিযান যা হয়তো আন্তর্জাতিক রাজনীতিকে চিরদিনের জন্য বদলে দেবে। আচ্ছা, তাহলে চলুন এই অপারেশনের একদম ভেতরে ঢোকা যাক। মার্কিন বাহিনীর ইতিহাসে অন্যতম দুঃসাহসিক এই মিশনের কোড নেম ছিল অপারেশন অ্যাবসোলুট রিজলভ। এই অপারেশনের ফলেই একজন প্রেসিডেন্ট বুকুয়ালি রাতারাতি উধাও হয়ে যান। দেখুন সবকিছু কত নিখুঁতভাবে আর দ্রুত ঘটানো হয়েছিল। রাত 2:01 কারাকাসে বিদ্যুৎ কেটে দিয়ে অপারেশন শুরু হয়। ঠিক 19 মিনিট পর মার্কিন বিমান হামলায় ভেনেজুয়েলার পুরো ডিফেন্স সিস্টেমটাই কিন্তু পঙ্গু হয়ে যায়। আর তার কয়েক মিনিটের মধ্যেই ডেল্টা ফোর্সের কমান্ডাররা সোজা প্রেসিডেন্সিয়াল প্যালেসে নেমে মাদুরো আর তার স্ত্রীকে ধরে ফেলে। একটা এত বড় অভিযান সফল হওয়ার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ ছিল। প্রথমত, রাশিয়ার দেওয়া অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন স্টিলথ টেকনোলজিকে ধরতেই পারেনি। দ্বিতীয়ত, কমান্ডোরা একেবারে সরাসরি প্রাসাদে নেমে সারপ্রাইজ অ্যাট্যাক করে। তৃতীয়ত, মাদুরোর খুব কাছের কেউ একজন তার লোকেশন ফাঁস করে দেয়। আর সবশেষে তার সবচেয়ে বড় সাপোর্টার রাশিয়া কোনো সাহায্যই পাঠায়নি। এই ঘটনাটা কিন্তু ইতিহাসে আগে কখনো ঘটেনি। এই প্রথমবার একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো। ম্যানহ্যাটানের ফেডারাল কোর্টে নীল কয়েদির পোশাকে তার ছবিটা ছিল এক কথায় নজিরবিহীন। কিন্তু প্রশ্ন হল, ওয়াশিংটন কেন এত বড় একটা ঝুঁকি নিল? তাদের আসল উদ্দেশ্যটা কী ছিল? চলুন এই বিষয়টাই এখন একটু খতিয়ে দেখি। মার্কিন বিচার বিভাগ কিন্তু খুব জোর দিয়ে একটা কথা বলছে যে এটা কোনো যুদ্ধ ছিল না, বরং এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইন প্রয়োগকারী অভিযানগুলোর একটা। তাদের ভাষ্যমতে মাদুরো শুধু একজন প্রেসিডেন্টই নন, তিনি কার্টেল অব দ্য সানস নামে এক বিশাল মাদক চক্রের নেতা, যিনি যুক্তরাষ্ট্রের টনকে টন কোকেন পাচার করেছেন। কিন্তু এই মাদক দমনের যুক্তির পেছনে আরও বড় একটা খেলা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সোজা সাপটা ঘোষণা দেন যে এখন থেকে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ বিশাল ভূখণ্ড সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র চালাবে। মানে একটা দেশের সার্বভৌমত্বের ওপর এটা ছিল এক সরাসরি হস্তক্ষেপ। বিশ্লেষকরা বলছেন এটা আসলে সেই পুরনো মন্ড্রো ডক্ট্রিনেরই একটা নতুন রূপ। এর মাধ্যমে আমেরিকা পরিষ্কারভাবে একটা মেসেজ দিচ্ছে যে ল্যাটিন আমেরিকা তাদের বাড়ির উঠোন, আর এখানে রাশিয়া বা চীনের মতো কোনো প্রতিদ্বন্দ্বীর জায়গা নেই। তবে এই পুরো ঘটনার সবচেয়ে বড় যে প্রশ্ন, সবচেয়ে বড় যে রহস্য, সেটা ছিল ভ্লাদিমির পুতিনের ভূমিকা নিয়ে। মাদুরোর প্রধান মিত্র হয়েও তিনি কেন এমন অদ্ভুতভাবে চুপ ছিলেন? এর পেছনে কি অন্য কোনো গোপন সমীকরণ ছিল? এই প্রশ্নটাই তখন আন্তর্জাতিক মহলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল। মাদুরোর গ্রেফতারের পর মস্কো থেকে যে একটা তীব্র প্রতিক্রিয়া আসার কথা ছিল, তার বদলে পাওয়া গেল এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কিনা পুতিনকে নিজের নিরাপত্তা নিয়েও চিন্তায় ফেলে দিয়েছিল। বাইরে তো রাশিয়া কড়া ভাষায় নিন্দা জানালো, বলল এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল একদম অন্যরকম। আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এতটাই জড়িয়ে পড়েছিল যে আটলান্টিকের ওপারে গিয়ে আমেরিকার সঙ্গে লাগার মতো অবস্থায় তারা ছিলই না। আর ঠিক এখানে একটা দারুণ চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসে। ধারণা করা হয় এর পেছনে ছিল 2025 সালের আগস্ট মাসের আঙ্কারা সামিট। অনেকেই মনে করেন সেখানে ট্রাম্প আর পুতিনের মধ্যে প্রভাব বিস্তারের এলাকা ভাগাভাগি নিয়ে একটা গোপন চুক্তি হয়েছিল। তাহলে চুক্তিটা কি ছিল? ব্যাপারটা অনেকটা এরকম। ট্রাম্প হয়তো ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে বড় কোনো ছাড় দিতে রাজি হয়েছিলেন, আর এর বিনিময়ে পুতিন ভেনেজুয়েলার ওপর মার্কিন কন্ট্রোল মেনে নেন। শুধু তাই না, সাইবেরিয়ার বিশাল তেলের ভাণ্ডার থেকে তেল তোলার জন্য দরকারি মার্কিন প্রযুক্তি পাওয়ার লোভও এই চুক্তির একটা বড় অংশ হতে পারে। এই ঘটনার পর পুতিনের যে ইমেজ, সেখানে কিন্তু একটা বড় সড় ধাক্কা লাগে। তার সেই বিখ্যাত উক্তি, আমরা নিজেদের লোকদের ছাড়ি না, সেটা এখন গাদ্দাফি, বাশার আল আসাদ আর মাদুরোর ছবির পাশে মিম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ বিপদের দিনে এদের কেউই মস্কোর সমর্থন পায়নি। মাদুরোর গ্রেফতারের ঘটনাটা আসলে আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। আমরা কি এমন এক নতুন দুনিয়ায় ঢুকে পড়ছি যেখানে দেশের সার্বভৌমত্ব ব্যাপারটা কেবল বইয়ের পাতাতেই থেকে যাবে? বিশেষজ্ঞরা এটাকে একটা নতুন নাম দিয়েছেন, রাইট অফ ফোর্স।
সহজ বাংলায় বললে জোর যার মুলুক তারের নতুন অধ্যায়। মানে এখন থেকে কোনো শক্তিশালী দেশ চাইলে অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গিয়ে নিজেদের দেশে বিচার করতে পারবে। এটা তো আন্তর্জাতিক আইনের মূল ভিত্তিটাকেই নাড়িয়ে দেয়। এই ঘটনায় পুরো বিশ্ব যে কিভাবে ভাগ হয়ে গিয়েছিল সেটা এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। একদিকে রাশিয়া, চীন, কিউবার মতো দেশগুলো এর তীব্র নিন্দা করছে, তো অন্যদিকে আর্জেন্টিনা আবার এটাকে সমর্থন জানাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাজ্য একটু মেপে সমালোচনা করছে, আর জাতিসংঘ তো বলেই দিয়েছে এটা আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন। শেষমেশ যা দাঁড়ালো তা হলো এই একটা সংখ্যা 1। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের ভাণ্ডার এখন কার্যকরভাবে মাত্র একটি পরাশক্তির নিয়ন্ত্রণে। ব্যাপারটা যদি সহজ করে বলি, ভেনেজুয়েলার তেল সম্পদ একটা সিন্দুকের মতো, যার চাবিটা এতদিন রাশিয়ার সমর্থনে মাদুরোর কাছে ছিল, কিন্তু পরাশক্তিদের এক গোপন বোঝাপড়ার মাধ্যমে সেই চাবি এখন সরাসরি ওয়াশিংটনের পকেটে চলে গেছে। ভেনেজুয়েলার এই ঘটনাটা আমাদের এক কঠিন সত্যি দেখিয়ে দেয়। এটা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ছোট দেশগুলোর সার্বভৌমত্ব কতটা ঠুনকো, আর বড় শক্তিদের স্বার্থের কাছে মিত্ররাও কতটা অসহায় হয়ে পড়তে পারে।